দর্শক স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছি আমি সুখন সরকার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত ৮টায় থাকছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ওয়ানডে ভার্সেস টি-20 এই বিষয়ে। আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। আপনাদের গেম অনে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা শুরু করতে চাই বাংলাদেশের ব্যাটিং বোলিং ফিল্ডিং কেমন করছে এবং এই সিরিজে কিন্তু বাংলাদেশ যতটা ভালো করার কথা ছিল সেটা কিন্তু করছে না। ব্যাটসম্যানরা শুরুর দিকে রান করলে পরের দিকে রান করছে না, বোলাররাও ঠিক সেভাবেই নিজেদের মেলে ধরতে পারছে না। তো সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সাবেক ক্রিকেটার সানোয়ার ভাই, আপনাকে স্বাগত গেম অনে। এবং এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি বাংলাদেশের ঘটে যাওয়া সপ্তাহে সবচেয়ে বড় যে ঘটনাগুলো সেগুলো নিয়ে। যেহেতু ক্রিকেট সিরিজ চলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেটি নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই। প্রথমেই আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটি হচ্ছে, বাংলাদেশ আসলে কি খেলে? ওয়ানডে খেলে নাকি টি-20 খেলে, নাকি বাংলাদেশের ফরমেশনটা কি? ওরা যখন ওয়ানডেতে ভালো করে তখন টি-20তে খারাপ করে, যখন টি-20তে ভালো করে তখন ওয়ানডেতে খারাপ করে। আসলে ফরমেশনটা আপনার কি মনে হয় যে তারা আসলে কোন পথে হাঁটছে? এটা খুবই ভালো কোশ্চেন। কিন্তু একটা সময় আমরা বলতাম যে আমরা ওয়ানডেটা খুব ভালো খেলি। ডেফিনেটলি একটা সময় আমরা ওয়ানডেতে ওয়ার্ল্ডের টপ টিমগুলির সাথে কম্পারেটিভ ক্রিকেট খেলেছি, সিরিজ জিতেছি। ইন্ডিয়া অনেক বড় বড় দেশের এগেনস্টে, কিন্তু নিউজিল্যান্ড সব দেশের এগেনস্ট, সাউথ আফ্রিকা সব দেশের সিরিজ জিতেছি ওয়ানডেতে, যেটা আমাদের শক্তির জায়গা ছিল। ওই জায়গাটা আমরা প্রাউড করতে পারতাম, হোম অ্যাওয়ে সব জায়গাতে ভালো পারফর্ম করতে পারতাম। টি-20টা আমরা খুব একটা ভালো ছিলাম না। রিসেন্ট পাস্টে আমরা 3-4টা সিরিজে খুব ভালো ক্রিকেট খেলেছি। কিছুটা কন্ডিশন, কিছুটা পরিস্থিতি, আমাদের কিছু প্লেয়ারদের ভালো সব কিছু মিলে কিছু ভালো পারফরমেন্স আমাদের আছে। এই ডেফিনেটলি আমরা আশা করেছিলাম এই সিরিজেও হয়তো বা টি-20তে আমরা ভালো করব। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ যেই টিমটার এগেনস্টে খেলছে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খুব ভালো শেপে নেই। নেপালের মতো টিমের এগেনস্টেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হেরেছে, যেটা হলো ওয়েস্ট ইন্ডিজ যেখানে সবচেয়ে স্ট্রং সাইড ছিল একজন ওয়েস্ট ইন্ডিজের টি-20, ওই জায়গায় ওয়েস্ট ইন্ডিজ হেরেছে। পাকিস্তানের সাথেও সিরিজ ভালো করতে পারেনি। সব কিছু মিলিয়ে আমরা আশা করেছিলাম, আমাদের হোম কন্ডিশন সব কিছু মিলিয়ে আমরা আশা করেছিলাম দুইটার জায়গায় টি-20 ওয়ানডে সব জায়গায় আমরা ভালো ক্রিকেট খেলবো। ওয়ানডেটা যে কোনো হোক সিরিজ জিতেছি, কারণ ওয়ানডেতে আমাদের অনেক কিছু ব্যাপার ছিল, যেখানে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং একটা অনেক বড় ক্যালকুলেশন এখানে আছে। 3-0-তে জিততে পারলে খুব ভালো একটা অ্যাডভান্টেজ হতে পারতো আমাদের জন্য, ওই জায়গায় আমরা পারি নাই। সেম ওয়েতে টি-20তেও যেটা বলছিলেন আপনি, হয়তো কোনো দিন একজন ওপেনার রান করছে, পিছন দিকে কোনো পারফর্ম করতে পারছে না। টিম অ্যাজ এ টিম হিসেবে যেই পারফরমেন্সটা করা দরকার, মিডল অর্ডার একেবারে নাই বলতে গেলে। লেট অর্ডারে কিছু কিছু পারফরমেন্স এসেছে, কিন্তু মিডল অর্ডারের যে পারফরমেন্সটা, একটা ম্যাচের মিডল অর্ডার কিন্তু ম্যাচটা কন্ট্রোল করে কি মিডল ওভারে কন্ট্রোল করে মিডল অর্ডাররা। এই জায়গাটা আমাদের বড় প্রবলেম হয়ে গেছে আমার মনে হয়। স্যার ভাই, আমরা কিন্তু একসময় দেখেছি যে বাংলাদেশ আপনারা যখন খেলেছেন বা তার কিছুদিন আগেও, মানে 2024 বা 2023-এর দিকেও যদি আমরা তাকাই, উইনিং কম্বিনেশনটা কিন্তু আসলে কেউ ভাঙে নাই, যে কোচই থাকুক বা যারাই থাকুক। কিন্তু আমরা রিসেন্টলি দেখছি আসলে উইনিং কম্বিনেশনটা ভেঙে ফেলা হচ্ছে। প্রতিদিনই বেশ কয়েকজন পরিবর্তন করে নিয়ে খেলা হচ্ছে, এবং এই যে কন্টিনিউয়াসলি যে পরিবর্তন করা এবং একজনকে সাইডে রেখে আরেকজনকে খেলানো, সো এই ব্যাপারগুলো আসলে কিভাবে দেখেন? ক্রিকেটীয় ব্যাখ্যা দিতে গেলে আপনি কি বলবেন? দেখেন, প্রতিটা টিমের একটা কম্বিনেশন থাকে। ধরেন 5 জন ব্যাটসম্যান বা 6 জন ব্যাটসম্যান, অলরাউন্ডার, বোলার, ব্যাটসম্যান সবকিছু মিলে এরকম টপ অর্ডার ব্যাটসম্যান থাকবে, মিডল অর্ডার ব্যাটসম্যান থাকবে, লো অর্ডার ব্যাটসম্যান থাকবে, সেম অলরাউন্ডার থাকবে, স্পিনার থাকবে, ফাস্ট বোলার থাকবে। আসলে আমাদের রিসেন্ট পাস্টে যদি আমাদের কম্বিনেশনটা দেখি, আমরা কম্বিনেশনটা ক্রিয়েট করতে পারছি না। আমাদের টিমের মিডল অর্ডারের সমস্যা, সামটাইমস ওপেনারের সমস্যা, লেট অর্ডারের সমস্যা, এই সব কিছু মিলে আমরা কিন্তু একটা টিমের কম্প্যাক্ট, একটা টিমের জন্য সব কিছু হয় কি, যে কোনো একটা ওয়ার্ল্ডের বড় বড় টিমগুলি দেখবেন, একটা টিমের হয়তো 10টা মানে 2-1টা প্লেয়ার নিয়ে হয়তো চেঞ্জের জায়গা থাকে। একটা কম্প্যাক্ট টিম থাকে, 10-11 জন মোটামুটি সবাই জানে যে এরা খেলবে। হয়তো ফাস্ট বোলার হয়তো বাই রোটেশন, হয়তো ওয়ার্কলোড মিনিমাইজ করার জন্য বাই রোটেশন ফাস্ট বোলার রেস দিয়ে খেলানো হয়, সেই জায়গায় কিছু চেঞ্জ হয়, বা উইকেট অনুসারে একটা স্পিনার ইনক্লুড হয়, বা ব্যাটসম্যান একজন হয়তো 5 ওয়ানডে সিরিজ হলে দেখা যাবে হয়তো 1-2টা ম্যাচে 2-3টা চেঞ্জ হয়, এরকম হয়। তা আমাদের হয়ে যাচ্ছে যে কি, আমরা কেউ বলতে পারবো না নেক্সট 3টা ম্যাচে এই 4 জন বা 5 জন প্লেয়ার কনফার্ম এই টিমে থাকবে। মানে এইটা বেশি আনসার্টেন হয়ে গেছে। লাস্ট ওয়ানডে আবার এই সিরিজ শুরু হওয়ার আগে ওয়ানডেতে আমাদের বোধহয় 9টা ওয়ানডে খেলেছি, এর মধ্যে বোধহয় একমাত্র 3 জন প্লেয়ার, তৌহিদ হৃদয়, ব্যাটসম্যানদের মধ্যে বলছি, তৌহিদ হৃদয়, শান্ত, আর একজনকে 3 জন লিটন, মেবি লিটন, 3 জন সবগুলি ম্যাচ খেলেছিল। বাকি সবাই কিন্তু চেঞ্জের মধ্যে ছিল। স্বাভাবিকভাবে প্লেয়ারদের কনফিডেন্স বলেন, পারফরমেন্স বলেন, সব জায়গাতে আমরা একটা ল্যাকিং দেখা যাচ্ছে, যেই কারণে চেঞ্জেসটা নির্বাচক বলেন,
ক্যাপ্টেন বলেন, প্লেয়াররা বলেন, কেউই ওই কনফিডেন্সটা নাই, কার প্রতি কনফিডেন্স যে না এই প্লেয়ারটা আমাকে আগামী 5-7 ম্যাচ 10 ম্যাচ ওর উপরে কনফিডেন্স রাখবো, এই কনফিডেন্সটা লুজ হয়ে গেছে মনে হচ্ছে। সেই ক্ষেত্রে কি সানোয়ার ভাই প্লেয়ারদের উপরে মেন্টাল ইফেক্ট পড়ে কিনা? কারণ আপনি যখন খেলবেন তখন আপনি আসলে জানেন না যে কালকে আপনার ম্যাচে আপনি নামবেন, বা সেই ক্ষেত্রে আপনার তো একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। একটা প্লেয়ার যখন জানে 5 দিন আগে বা 2 দিন আগে বা 3 দিন আগে যখন জানে যে সে এই ম্যাচটা খেলতেছে, সে একটা প্ল্যানিং করে, প্রপার প্ল্যানিং করে, এবং টিমের প্ল্যানিংয়ের সঙ্গে সঙ্গে টিম কোচ তারপরে অন্য যারা অ্যানালাইসিস করে তারা তাদের প্ল্যানিংয়ের সঙ্গে সঙ্গে একজন ক্রিকেটার যিনি মাঠে খেলবেন তিনিও কিন্তু একটা পরিকল্পনা করে যে আমি ওই বোলারটাকে কিভাবে খেলবো, আমি ওই বোলারটাকে কিভাবে সামলাবো, আমি যদি এই সময় এই সিচুয়েশনে পড়ি সেই জিনিসটা আমি কিভাবে রিকভার করব। এই যে মাঝখানে সময়টা, এই সময়টা কি আসলে পাচ্ছে না, এবং যে কারণে কি তারা মানসিকভাবে কোনো বিপর্যস্তর দিকে যাচ্ছে কিনা? না, এটা তো অবশ্যই বাট কনফিডেন্সের ব্যাপার আছে যে আমি একটা প্লেয়ার, আমার মনে হয় সিলেকশন করার প্রসেসটা এরকমই যে আমি কারো প্রতি যদি সিলেক্ট করি, কাকে যদি আমি ডিসাইড করি যে এই ক্যাপাবল, তাকে আমি ন্যাশনাল টিমে নিয়েছি, তার উপর আমার বিলিফটা রাখতে হবে, একটা এনাফ টাইম দিতে হবে তাকে পারফর্ম করার জন্য, বা তাকে পারফর্ম করার জন্য এনাফ টাইম দিতে হবে। তারপরে যদি সে ফেল করে দেন আমি অন্য জায়গায় চিন্তা করব। আমাদের হয়েছে কি মানে পাইপলাইনে প্লেয়াররা পারফরমেন্সটা এমন একটা অবস্থায় আছে, কারো প্রতি নির্বাচকরা কনফিডেন্স পাচ্ছে না, প্লেয়ারদেরও যখন আসছে প্লেয়াররাও কনফিডেন্স থাকছে না, নির্বাচকরাও আজকে ওকে চয়েস করছে, কালকে চয়েস করছে। এই জন্য টিমের ডেফিনেটলি একটা প্লেয়ার যখন খেলে কালকের ম্যাচে বা আগামী 3-4 ম্যাচ, যে সে যখন নিশ্চয়তা পায় যে আমি আগামী 5-7 ম্যাচ ডেফিনেটলি আমি খেলছি, তখন কিন্তু তার মধ্যে একটা কনফিডেন্স, ডিফারেন্ট ফিলিংস কাজ করে বা ডিফারেন্ট কনফিডেন্স কাজ করে। যদি ডাউট থাকে যে আজকে ম্যাচ খারাপ করলেই যদি হয়তো আমি কালকে ম্যাচ খেলতে পারবো না, ডেফিনেটলি এটা প্লেয়ারদের মেন্টালি একটা বড় এফেক্ট করে। আমাদের এই জন্যই যাকেই আমরা নেই, যাকেই আমরা সুযোগ দিই, তাকে কিন্তু একটা এনাফ টাইম দিতে হবে। যদিও বাংলাদেশ এখন এনাফ টাইম দেয়, কিন্তু রিসেন্ট পাস্টে বেশি চেঞ্জেস হচ্ছে, যেটা হয়তো প্লেয়ারের মধ্যে মেন্টাল একটা এফেক্ট হতে পারে, মেন্টাল একটা এফেক্ট পড়তে পারে। আপনি বলছিলেন যে হচ্ছে আমরা ওই কম্বিনেশনটা তৈরি করতে পারি না এখন পর্যন্ত, কারণ আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে দেখি যে আপনি বলছিলেন যে 5 জন বা 7 জন প্লেয়ার আছে যারা আসলে কন্টিনিউ করে, মাঝখানে 1-2 জন চেঞ্জ হয়, উইকেট ভেদে, পরিবেশ পরিস্থিতি সবকিছু ভেদে চেঞ্জ হয়। সেই কম্বিনেশনটা আমরা এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি। সাকিব তামিমের নাম কিন্তু চলেই আসে, সাকিব তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদ মাশরাফি। আসলে এই জেনারেশনের অল্টারনেটিভ তৈরি আসলে কেন হচ্ছে না, আর কোচরাও কেন ভরসা রাখতে পারছে না, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে দেশি কোচ নিয়ে আমরা পরে কথা বলবো। দেখেন, বাংলাদেশের ক্রিকেটার কিন্তু একটা স্টেজে দিয়ে গেছে সাকিব তামিম মুশফিকরা একটা লম্বা সময়। এটার একটা বড় কারণ কিন্তু মিডল অর্ডারে ইন্টারন্যাশনালি আমাদের মিডল অর্ডার ব্যাকম হওয়ার একটা বড় কারণ হলো এখন এখানে সাকিব চলে গেছে, মুশফিক চলে গেছে, মাহমুদুল্লাহ চলে গেছে। এই জায়গাগুলি তো কম্প্যাক্ট ছিল, এরা কিন্তু লম্বা সময় বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসছে। সাহেব অন এন্ড অফ একজন দুজন অফ থাকলেও বাকি ওই সিনিয়র প্লেয়াররা কিন্তু বাকি জুনিয়রদের কভার করে একটা স্টেজ মতো বাংলাদেশকে নিয়ে আসছে। এটার একটাও বড় কারণ যে যারা জুনিয়ররা আসছে নিজেদেরকে, আমরা আশা করেছিলাম ওদের পরে যারা বাংলাদেশকে সার্ভ করবে, যেই প্লেয়ারগুলি ছিল, ধরেন সাব্বির বলেন, নাসির বলেন, লিটন বলেন, সৌম্য বলেন, ওরা যেই ওয়েতে ফারেস্ট হওয়ার কথা ছিল, ওরা যেই ওয়েতে সাকিব মুশফিকটা ম্যাচ জিতিয়েছে, টিমকে এস্টাবলিশ করেছে, মানে নো ডাউট লিটনরা ভালো পারফর্ম করছে, কিন্তু কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে যে পারফরমেন্সটা দরকার, যেই টিমটাকে ক্যারি করে নেওয়া দরকার, যে দায়িত্বগুলি সামনেতে লিড করে নেওয়া দরকার ছিল, সৌম্যরা কি ওইভাবে পারে নাই, যে কারণে একটা বড় গ্যাপ হয়েছে। প্লাস হলো আমি বলবো এই কারণে যে আমরা হয়তো বা চিন্তা করছি খালি আজকে কালকে পরশু, এটা নিয়ে বেশি চিন্তা করছি। আমাদের মানতেই হবে যে আমাদের টেকনিক্যালি বলেন, মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, সব জায়গায় ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, যারা টপ লিডিং টিমগুলি, এদের সাথে এখনো আমরা মানে ভালোভাবে পিছিয়ে আছি, মানে বেশ বড় একটা গ্যাপ আছে, আমরা পারছি না সব দিক থেকে। এটা যদি আমাদের রিকভারি করতে হয়, আমাদের তো লম্বা সময় প্ল্যান, শর্টকাটের কোনো প্ল্যান করলে লাভ হবে না। আমরা হয়তো কালকে সিরিজ নিয়ে চিন্তা না করে আমাদের এখন চিন্তা করতে হবে যে আন্ডার 15 কারা আছে, ওরা আগামী 5 বছর পরে, কারণ আমি কারণে বলছি এই প্লেয়ারগুলি মেন্টালি, ফিজিক্যালি, টেকনিক্যালি যেভাবে তৈরি হয়ে আসতে হবে, সেভাবে ওদেরকে যদি নার্সারিং করি, আগামী 5 বছর পরে, 7 বছর পরে ওরা যখন ন্যাশনাল টিমে আসবে, তো ওরা ওই কোয়ালিটি মেনটেন করে যদি তৈরি হতে পারে, তাহলে ইন্টারন্যাশনাল আমরা সার্ভাইভ করতে পারবো। আর নাহলে যেটা হয়, আমরা কিন্তু দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেট এমন হয়ে গিয়েছে, কম্পিউটার অ্যানালাইসিসে কিন্তু আপনি যখনই ডেবিউ হবে একটা প্লেয়ার, আপনি 4-5টা ম্যাচ যখনই খেলবেন, আপনার কিন্তু স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট সবকিছু ওয়ার্কআউট করে ফেলে। স্বাভাবিক আমাদের দেখেন তৌহিদ হৃদয়কে এসে কিন্তু খুব অসাধারণ পারফর্ম করেছে, তারপরে ধরেন শামীমরা পারফর্ম করেছে, কিন্তু সময়ের সাথে যখনই গেছে, ইমন পারফর্ম করেছে, সময়ের সাথে যখন গিয়েছে তাদের কিন্তু উইক পয়েন্টগুলি আমরা মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু ওয়ার্কআউট হয়ে যায়, ওইভাবে কিন্তু পারফর্ম করতে পারছে না এখন ধারাবাহিকভাবে। এই জায়গায় ডেফিনেটলি এখানে টেকনিক্যালি আমাদের গ্যাপ আছে। সানোয়ার ভাই, আমাকে মানে
পিছনের দিকে একটু যেতে চাই। আপনার কি মনে হয় যে আমাদের ক্রিকেটের একটা জেনারেশন নষ্ট হয়েছে? যেরকম ধরেন যে আইসিএল যখন খেলা হলো, খেলার পরে আমার মনে আছে বেশ কিছু ক্রিকেটারকে আউট মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ সিরিজ জিতলো। ওই সময় ইনস্ট্যান্ট কোনো ইফেক্ট পড়ে নাই, কিন্তু এই ইফেক্টটা তো কন্টিনিউয়াসলি আস্তে 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 এখন বোঝা যাচ্ছে যে মাঝখানে আমাদের একটা জেনারেশন গ্যাপ আছে, যে জেনারেশনটার কারণে ধরেন আমরা এত প্রবলেম ফেস করছি। সাকিব তামিম যাওয়ার পরে আমাদের পরে তার আগের যে জেনারেশনটা ছিল সেই জেনারেশনটা যদি থাকতো হয়তো বা মনে হয় যে কিছুটা হলেও প্রবলেম সলভ হতো, মনে হয় কি? অবশ্যই কিছু কিছু প্লেয়ার কিন্তু আমরা মিস ইউজ হয়েছে, বা আমরা ওই সার্ভিসটা যেই ওয়েতে পাওয়ার কথা ছিল বাংলাদেশ কিন্তু ওদের কাছ থেকে ওই সার্ভিসটা ওইভাবে পাই নাই। এটা বোথ পার্টিরই বলবো যে প্লেয়ারদের অনেক দায়বদ্ধতা আছে, কারণ খালি আপনি ট্যালেন্ট প্লেয়ার হলে হবে না, আপনাকে কিন্তু ডিটারমিনেশন, হার্ড ওয়ার্ক, ডিসিপ্লিন, ডেডিকেশন সব কিছুই থাকতে হবে। তো আপনি যদি ইন্টারন্যাশনালি কন্টিনিউয়াসলি লং টাইম ভালো পারফর্ম করতে চান, এইগুলির যদি গ্যাপ থাকে আপনি কি লং টাইম পারফর্ম করতে পারবেন না। শর্ট টাইম হয়তো 2-3টা সিরিজ একটাতে পারফর্ম করতে পারবেন। এই যে আমি এক্সাম্পল যদি দিই, আমি সাব্বিরের কথা যদি ধরি, নাসিরের কথা যদি ধরি, যে ট্যালেন্টেড প্লেয়ার ছিল, ওরা বাংলাদেশ টিমকে এই সময় একটা কিন্তু বড় সার্ভিস ওদের কাছে পাওয়ার কথা ছিল। আমরা কিন্তু ওই জায়গাগুলো ওদের কাছে ওই সার্ভিসটা আমরা পাই না। অনেক ট্যালেন্টেড, ওদের ডেফিনেটলি আমি বেশি ডোজ দিব প্লেয়ারদের, কারণ ওই ডেডিকেশনটা, হার্ডওয়ার্কটা ওদের মধ্যে ছিল না, যে কারণে এই পারফরমেন্সটা, স্ট্যান্ডার্ডটা, গ্রাফটা একভাবে যায়নি। এই জন্য টিমের বাইরেও সবসময় অন অ্যান্ড অফ টিমে ছিল না, আবার এখন তো অনেক দূরে চলে গিয়েছে, যে কারণে এর গ্যাপ হয়েছে। আমাদের প্লাস ছিল আমাদের ধরেন একটা জেনারেশন, যেটা বললেন জেনারেশন যেটা হয়েছে, আমরা আফতাবদের পরে আফতাব, আশরাফুল, এদের সার্ভিসটাও প্রপারলি ওই আইসিএল বলেন বা আশরাফুলের কিছু গ্যাপের কারণে হোক, ওদের যেন ওই সার্ভিসটা ওইভাবে পাই নাই। এইটা আমার বললো হচ্ছে বহুত সাইডের চিন্তা করতে হবে। প্লেয়ারদেরও এইগুলির ক্ষেত্রে আমাদের এক্সাম্পল দেই, মাহমুদুল্লাহ মুশফিক কেন এত লম্বা সময় বাংলাদেশকে সার্ভিস দিয়েছিল, ট্যালেন্ট ওয়াইজ যদি চিন্তা করেন হয়তো বা নাসির বলেন বা সাব্বির বলেন, ট্যালেন্ট ওয়াইজ কিন্তু অনেক ভালো, ওদের সাথে কম্পেয়ার করার মতো প্লেয়ার, কিন্তু ওরা লম্বা সময় সার্ভিস দিতে পারেনি বিকজ অফ মুশফিক, মাহমুদুল্লাহ যে ডেডিকেশন, হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন যেটা ছিল স্পোর্টসের প্রতি, ওইটা ওদেরকে একটা অনেক বড় উচ্চতায় নিয়ে গেছে। এইটা আমাদের প্লেয়ারদের চিন্তা করতে হবে। আর হলো এইম, আমরা কোথায় যেতে চাই, আমাদের টার্গেট যদি থাকে কোনো মতো আমি ন্যাশনাল টিমে খেলবো, কোনো সময় ন্যাশনাল টিমে একটা দুইটা ম্যাচ খেললাম, 5-8 কয়েকটা সিরিজ টিমে থাকতে চাই খালি, তাহলে হয়তো বা কোনো মতো টিমে আসবে আবার যাবে, এরকম হবে। আর যদি চিন্তা করে প্লেয়ারদের চিন্তা করতে হবে আমি ওয়ার্ল্ডের টপ হইতে চাই, যেটা সাকিব মুশফিকরা চিন্তা করেছে সবসময়। এই জায়গাটা আমাদের প্লেয়ারদের ডেডিকেশনের কিছু। সানু ভাই, একটা জিনিস কিন্তু আমরা খেয়াল করেছি যে আমরা সবসময় বলতাম যে দেশি কোচকে সুযোগ দেওয়া হচ্ছে না বা সুযোগ দেওয়া হয় না, সেই কাজটা কিন্তু আসলে বিসিবি করেছে শেষ পর্যন্ত, এবং আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোচ সালাউদ্দিন, উনাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, হেড কোচ হিসেবে সিমন্স আছেন। এবং আমরা রিসেন্টলি দেখেছি, বললাম যেটা, যে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে টিমের মধ্যে, আজকে এ খেললে কালকে ও খেলছে। এখানে আসলে আপনার কাছে কি মনে হয় যে সিনিয়র সহকারী কোচ আর কোচ, হেড কোচের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা? মানে দূর থেকে দেখে যতটুকু মনে হয়, ইনফরমেশন গ্যাপ বা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ বা হচ্ছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এটার প্রভাব পড়ছে কিনা? দেখেন, আমরা কিন্তু বাংলাদেশ টিমকে ইমপ্রুভ করতে হলে, কোচিং এর সেক্টর ইমপ্রুভ করতে হলে, আমরা সব কোচ তো আর আমরা ফরেন কোচ দিয়ে পারবো না, আমাদের অবশ্যই দেশি কোচ দিয়ে ইমপ্রুভ করতে হবে, দেশি কোচদের টপ লেভেলে আনতে হবে। তবে হ্যাঁ, এই লেভেলে আনতে গেলে আপনাকে ওইভাবে প্রিপেয়ার করে আনতে হবে। আপনি যদি ভালো স্টুডেন্ট চান, ডেফিনেটলি আপনার ভালো টিচার লাগবে। আমাদের আগে টিচারকে আপগ্রেড করতে হবে। আমরা কিন্তু সবার আগে আমাদের দরকার সবচেয়ে, আমাদের জানিবুল ভাই অনেক লং টাইম প্ল্যান নিয়ে অনেক কিছু প্ল্যানিং করছে, সবার আগে আমাদের মনে হয় কোচদের আপগ্রেড করা। অলরেডি বিভিন্ন কোচিং লেভেল শুরু করেছে, বিভিন্ন কোর্স শুরু করেছে, যেইগুলি হলো আমরা যদি ডিস্ট্রিক্টগুলিতে, ডিভিশনগুলিতে, ওই জায়গাগুলিতে প্রপার কোচ যারা, মডার্ন কোচিং সিস্টেমটা কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, স্পোর্টসের সাথে সায়েন্স, হ্যাঁ, এত কিছু টেকনোলজি ইনভলভ হয়েছে। আমাদের কোচদের যদি ওই লেভেলে না নিয়ে যেতে পারি, আমরা মডার্ন ক্রিকেটের সাথে অ্যাডজাস্ট করতে না পারি, তাদের টেকনিক্যালি, ফিজিক্যালি, মেন্টালি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেই ওয়েতে প্লেয়ার প্রডিউস করা দরকার, ওইভাবে যদি আমরা কোচদের আগে তৈরি করতে না পারি, আমরা কিন্তু ন্যাশনাল টিমে এসে এই প্রবলেমগুলি ফেস করি। যেটা হলো ন্যাশনাল টিমটা আসলে শেখার জায়গা না, শেখার জায়গা হলো আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-19, রুট লেভেলে, বিভিন্ন ক্লাব লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলে যারা কোচিং করে, এদের শেখার দরকার। আমাদের সবার আগে দরকার ওই কোচদের এডুকেটেড করা। ওরা যদি যত তাড়াতাড়ি হাই স্ট্যান্ডার্ডে কোচিং রপ্ত করতে পারবে, তো বা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যেগুলি মডার্ন ক্রিকেটে মানে খুব বেশি মানে ইনভলভমেন্ট বা প্রয়োজন, এইগুলি যদি রপ্ত করতে পারে, তাহলে তারা শিখাইতে পারে ওই প্লেয়ারদের। ওই প্লেয়ারগুলি তখন ইন্টারন্যাশনালি যখন আসবে, তখন প্রবলেম কম ফেস করবো। আরেকটা জিনিস সানোর ভাই, আমরা আপনি নিশ্চিত খেয়াল করেছেন যে দলের মধ্যে কিন্তু আসলে একটা মানে কোন দল বলা যায় না, মানে ইনসিকিউর একটা ভাব থাকে না, যে ভাই
সে খেললে আমি চান্স পাবো না, আমি খেললে সে চান্স পাবো না, এই জন্য সে কিছু করতে চাইলে আমি তাকে আটকাবো, এরকম একটা ব্যাপার আবহ দেখা যাচ্ছে। মানে দেখা যাচ্ছে বলে বাইরে থেকে সাধারণ দর্শক যারা তারা আলোচনা করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয় যে এই প্লেয়ারের কারণে এ আটকে গেছে এবং ওই প্লেয়ারের কারণে সে খেলতে পারছে না, বা ওই প্লেয়ারটা অন্য আরেকজনকে ইনসিকিউর ফিল করতেছে, যে কারণে হচ্ছে অনেক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে নামানো হচ্ছে না। যেরকম আমি ওয়ানডে সিরিজের কথা বলতে পারি, যে যখন আমরা ম্যাচ টাই করলাম তখন ব্যাটিংয়ে আসলে কাকে নামানো উচিত ছিল আর কাকে নামানো হলো, সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয়? আমি এটা বিলিভ করি না যে আপনার যদি কোয়ালিটি থাকে আপনাকে স্টপ করে রাখা সম্ভব না। ধরেন এখানে একটা আমাদের চিফ সিলেক্টর একটা কথা বলেছিল, যতদিন পর্যন্ত মিরাজ আছে তার জন্য হয়তো মুসাদ্দিকের জন্য জায়গাটা একটু ডিফিকাল্ট। এরকম কথা হয়েছে, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। যদি পারফরমেন্স করে ডেফিনেটলি তার জায়গা অটোমেটিক জায়গা হয়ে যাবে। আর হলো যেটা হলো যে হ্যাঁ ইনসিকিউর থাকতে পারে, কিন্তু ধরেন যেটা হলো যে প্লেয়ার যদি পারফর্ম করে কিন্তু তার জায়গা কিন্তু হয় না, একটা সময় কিন্তু পারফরমেন্স সবকিছু কথা বলে। আমরা কিন্তু এখন দেখেন জাকির আলী কিনে অনেক কথা বলছি, ও কি ব্যাটিং পারে কিনা, বা ও কি যোগ্য কিনা, বা ও কি কোচের চয়েসে খেলছে কিনা, এরকম অনেক কথা হচ্ছে। আপনি যদি এশিয়া কাপের যাওয়ার আগ পর্যন্ত দেখেন বাংলাদেশের মিডলের মেইন ব্যাটসম্যান ছিল জাকির আলী। ওর আমরা অনেক বিশ্বাস করতাম, ওর বিলিভ ছিল সবার, ও 6 মারতে পারে, পাওয়ার হিটিং করতে পারে, ওর এভারেজ ছিল ওয়ানডে ক্রিকেটে 45+, যেটা ডেফিনেটলি একটা মানে অনেক প্লাস পয়েন্ট আমাদের জন্য ছিল। কিন্তু এখন পারফর্ম করছে না। যখন পারফর্ম না করলে এরকম টিমের মধ্যে প্লেয়ারদের কনফিডেন্স নষ্ট হয়, টিম ম্যানেজমেন্টের কনফিডেন্স নষ্ট হয়, কোচরাও এখন আনসেটেল কাকে খেলাবে, তারাও তাদের কোচদের ক্যারিয়ার, যেরকম আমরা বলছি সালাউদ্দিন কি আসলেই কি ক্যাপাবল কিনা, কেউ কিনা, স্বাভাবিক তারাও এখন পাজল। আমার মনে হয় পুরো টিমটাই পাজল। আমার মনে হয় এটা আমাদের সবাইকে ডিসাইড করতে হবে কোন ওয়েতে আমরা যেতে চাই। আমরা বোধহয় মানে সবসময় চিন্তা করি মিডিয়া নিয়ে একটু ভয় পাই, আমাদের সিলেকশন করতে গেলে বা করতে গেলে, টিম করতে গেলে আমরা চিন্তা করি যে এই সিরিজটা যদি আমরা খারাপ করি অনেক কিছু কথা হবে, অনেক মিডিয়া হবে। আমাদের এইগুলি বাদ দিয়ে আমাদের লং টাইম প্ল্যানিং নিয়ে আমাদের আগাতে হবে। আমাদের ক্রিকেট ডেফিনেটলি আমাদের ট্যালেন্টেড ক্রিকেটার আছে, পারফরমেন্সটা ধারাবাহিক হয় না আমাদের প্লেয়ারদের, এটা হলো বড় সমস্যা। এক্স্যাক্টলি সানোয়ার ভাই, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে আবার আলোচনা করব। দর্শক আপনারা দেখছিলেন গেম অন, আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন। দর্শক আপনাদের স্বাগতম গেম অনে। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে, ওয়ানডে ভার্সেস টি20, আসলে বাংলাদেশ কোন ফরম্যাটে খেলে সেটি নিয়ে আলোচনা করছিলাম। আমাদের গেস্ট হিসেবে আছেন সানোয়ার হোসেন, সাবেক ক্রিকেটার। সানোয়ার ভাই, আমরা আলোচনা করছিলাম কিন্তু আসলে বাংলাদেশের দলের ওভারঅল সবকিছু অবস্থা নিয়ে, এবং বাংলাদেশ কেমন করছে টি20তে, কেমন করছে ওয়ানডেতে, সবকিছু নিয়ে। একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করছি সানোয়ার ভাই, যে বাংলাদেশ দল কি প্রস্তুতিতে তাদের অনীহা বেশি কি না, আর কি জাস্ট এটা মানুষের মনে প্রশ্ন জাগে যে ওয়েস্ট ইন্ডিজ দল টানা ম্যাচ জিতছে টি20তে, এবং জেতার পরের দিনে ঐচ্ছিক অনুশীলনে আমরা দেখছি যে তাদের প্লেয়াররা যে তাদের প্রবলেমগুলো সলভ করছে, কিন্তু বাংলাদেশ দলের প্লেয়ারদের দেখা যায় না। এবং লাস্ট ডেতে আমরা যেটা দেখলাম সেটাই হচ্ছে যে বাংলাদেশ দলের ট্রেনার মাঠে উপস্থিত, তার ফিটনেস নিয়ে সে ব্যস্ত এবং সে কনসার্ন, বাট বাংলাদেশের প্লেয়াররা হোটেলে সময় কাটাচ্ছে মানসিক স্বস্তি পাওয়ার জন্য বা মেন্টালি নিজেদেরকে রিফ্রেশ করার জন্য। সো আপনি ক্রিকেট খেলেছেন, জাতীয় দলের সাথে অনেক বছর আপনি ছিলেন, দলকে সার্ভিস দিয়েছেন, দেশকে সার্ভিস দিয়েছেন, সেই ক্ষেত্রে আসলে কি মনে হয় আপনার? না, অনেক সময় রেস্টটা আপনাকে রিফ্রেশ দেয়, যখন আপনার প্রেশার থাকে ওভারকাম করার সময় অনেক সময় এটা একটা কাজে দেয়। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে এক্সট্রা হার্ডওয়ার্ক মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। আমরা যদি মুশফিককে দেখি যে ওকে আমরা রেস্ট নিতে কম দেখেছি, মানে অফ, মানে কোনো সময় ঈদের সময়ও দেখছি প্র্যাকটিস করছে, অফ সময় প্র্যাকটিস করছে, কোভিডের সময় প্র্যাকটিস করছে, এমন কোনো সময় না প্র্যাকটিস, জিম, মানে স্টেডিয়ামে গেলে অনেক সময় দেখা যায় কোনো প্র্যাকটিস নেই, কারো এক্সট্রা হার্ডওয়ার্ক করছে। ডেফিনেটলি এটা কিন্তু পেইড অফ করে আপনাকে। হার্ডওয়ার্ক করলে, ডিসিপ্লিন, ডিটারমিনেশন থাকলে আপনাকে শুধু ট্যালেন্ট দিয়ে কিন্তু মানুষের এই লেভেলে মানে খালি পারফর্ম করা যায় না। আমরা যদি ধরেন বাংলাদেশে ওয়ান অফ দ্য ট্যালেন্টেড ক্রিকেটার ছিল মেহরাব হোসেন ওপি, একসময় আমাদের সময় মেহরাব হোসেন ট্যালেন্টেড প্লেয়ার ছিল, ও কিন্তু টেস্ট খেলেছে বোধহয় অ্যারাউন্ড 8টা-10টা কিছুটা টেস্ট খেলেছে। আর মনে ওই কম্পারেটিভলি যদি আমি জাভেদের কথা চিন্তা করি, ট্যালেন্ট ওয়াইজ কিন্তু ওই ক্লাসের ছিল না ট্যালেন্ট ওয়াইজ, কিন্তু ওর হার্ড ওয়ার্ক, ডিসিপ্লিন, ডিটারমিনেশন এত বেশি ছিল, ও খেলেছে 40টা টেস্ট। স্বাভাবিকভাবেই আপনাকে হার্ডওয়ার্ক দিলে, বিরাট কোহলি বা আপনি সব প্লেয়ারদের, গ্রেট প্লেয়ারদের যদি আপনি হিস্ট্রি দেখেন, ওরা কি পরিমাণ হার্ডওয়ার্ক করে। শুধু টিম পারফরমেন্স, টিম প্র্যাকটিস বা টিমের প্র্যাকটিস দিয়ে কিন্তু একটা প্লেয়ার গ্রেট হতে পারে না। টিমের বাইরেও তার এক্সট্রা, মানে আপনি ফিটনেস বলেন, আপনার টেকনিক নিয়ে কাজ বলেন, আপনার যে কোনো বোলিং নিয়ে কাজ করে, যারা বোলার তার বোলিং নিয়ে কাজ করে, যারা অলরাউন্ডার কাজ করবে, এটা যদি আপনি পরিশ্রম না করেন, এক্সট্রা হার্ডওয়ার্ক না করেন, আপনার লেভেলটা কিন্তু ওই পর্যায়ে যাবে না।
তো সবকিছু মিলে দেখা যায় যে এটা ওয়ান কাইন্ড অফ, আমরা যখন স্কুলে পড়েছি যে আমি স্কুলে যে ক্লাস করলাম, ক্লাস করার পরে এসে আবার আমি ওই জিনিসগুলোকে নিজে ট্রাই করছি যে আমি আসলে কতটা ভালো পারি বা ভালো পারি না। সেই ক্ষেত্রে আসলে ভাই আমরা দেখলাম যে লাস্ট কিছু ম্যাচে আমরা দেখলাম যে ব্যাটসম্যানদের ভুল শট খেলে আউট হয়েছে এবং এই 3 দিনে তো তারা নিজেদেরকে শুধরাতে পারতো। এইটা আসলে সমস্যা কোথায় তাদের, আপনার কি মনে হয়? না, আপনি বললে একদিনের প্র্যাকটিসে তার ওভারকাম করতে পারবে না, এইটা হলো মেন্টাল। একদিনের ব্যাপারটা হলে মেন্টালি তাকে মানে পজিটিভ থিঙ্কিং থেকে আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে। একদিনে তো ওভারনাইটের টেকনিক চেঞ্জ হবে না, তবে হ্যাঁ এই সময়টাকেও একটা প্লেয়ার যদি মনে করে কোনো জায়গায় সে হয়তো বা এই ইনসুইং বল বা আউটসুইং বল কোনো জায়গায় আউট হয়ে যাচ্ছে, ওই স্বাভাবিকভাবেই একটা লম্বা সময় যদি সে ওয়ার্কআউট করে ডেফিনেটলি তার একটা প্লাস পয়েন্ট কনফিডেন্স কাজে লাগবে। সে যদি মানে কিছুক্ষণ ধরেন 20 মিনিট 25 মিনিট 30 মিনিট যদি ব্যাটিং করে, মিডল অফ দ্য ব্যাট ব্যাটিং করে, কিছু শর্টস মানে সাইড শট হোক কাট শট হোক, অনেকক্ষণ যদি উইকেটে ব্যাটিং করে ডেফিনেটলি ওই কনফিডেন্সটা তো প্লেয়ারকে দেয়। ওই কনফিডেন্সটা হয়তো নেক্সট গেমে ডেফিনেটলি কিছু হলেও কাজে লাগবে। সালমান ভাই, একটা জিনিস দেখা যায় যে বাংলাদেশ দল যখন খারাপ করে অথবা ব্যাটসম্যানরা বা বোলাররা যখন খারাপ কিছু করে, তখন দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ছয়লাভ হয়ে যায় যে তাদের অ্যাক্টিভিটিস নিয়ে, এবং তারা কি করে, যেরকম জাকের আলীর কথা যদি বলি তাহলে সে যে চুইনগাম খায় এবং চুইনগাম চালায় সেই জিনিসটা কিন্তু আসলে ভাইরাল, এবং এটি নিয়ে আসলে অনেক সমালোচনা হয়েছে এবং তার আউটের যে ধরন সেই ধরনগুলো কিন্তু আসলে ওই সমালোচনার পরে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানসিকভাবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে বা শুনে বা মানুষের কথা শুনে আমরা কি আসলে একটু বেশি বিপর্যস্ত হয়ে পড়ি কিনা? বর্তমান সময়ে মানে এই মিডিয়া কিন্তু অনেক বড় এফেক্ট করে অবশ্যই, কারণ এটা হলো সবাই হিউম্যান বিং, সবকিছুর বাইরে তো আর সবাই একইভাবে মানে এটা হ্যান্ডেল করতে পারে না। আপনি যদি দেখেন যে সাইফের কথা, আমরা মিডিয়া খুব তাড়াতাড়ি স্টার বানাই, মানে 1-2-3 ম্যাচ দিয়ে স্টার বানাই ফেলিস খুব তাড়াতাড়ি, আবার সমালোচনা করতেও পিছপা হই না। সমালোচনা অবশ্যই হবে, কিন্তু গঠনমূলক সমালোচনা হলে বেশি ভালো হয়। যেরকম দেখেন সাইফ কিন্তু মাত্র এশিয়া কাপে কয়েকটা ম্যাচ কিন্তু ভালো খেলেছে, খুব বেশি হ্যাঁ ডেফিনেটলি কিছু এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলেছে, ইনিংসগুলি ছোট হোক 40-50 এরকম ইনিংস, এরকম না কিন্তু 150 করেছে 200 করেছে, ম্যাচ জিতিয়েছে, এরকম কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ইনিংস কিন্তু এখনো খেলেনি। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি স্টার সাইফের ভিতরে ওর ইন্টারভিউয়ের মধ্যে দেখেছি ও ফিল করা শুরু করেছে যে না আমি অনেক কিছু করে ফেলেছি, অনেক কিছু করে ফেলেছি, আমি অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি। এইটা একটা বড় ফ্যাক্টর। ও মাত্র শুরু করেছে, অ্যাটলিস্ট 1 বছর 2 বছর যখন ভালো ক্রিকেট খেলতে থাকবে, কন্টিনিউয়াসলি ইন্টারন্যাশনাল পারফরমেন্স করতে থাকবে, টিমকে ক্যারি করে ম্যাচ জিতাবে, নট অনলি রান করা না, 30-40-50 রান করলাম ওইটাই আমি স্যাটিসফাইড হয়ে গেলে হবে না, বা খুব সুন্দর ইনিংস খেললাম ওইটা যদি টিমের ক্ষেত্রে কাজে না লাগে। আপনি গতকালকে যদি ইন্ডিয়াদের ওমেন্স ক্রিকেটে যদি আমরা দেখি যে অস্ট্রেলিয়ার এগেনস্টে ইন্ডিয়ার যে ইনিংসটা খেলছে মেয়েটা, কি অসাধারণ ইনিংস। এই ধরনের ক্রিকেট খেললে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু নট অনলি ছেলে মেয়ে সব দিকেই যেই পর্যায়ে চলে গেছে, 339 চেস করে ম্যাচ জেতা ওয়ানডে ক্রিকেটে, এরকম মেন্টালিটি চলে আসছে। স্বাভাবিকভাবে আমাদেরও প্লেয়ারদের ওইরকম মেন্টালিটি তৈরি করতে হবে। আমি নট অনলি 70-80 বা 50 রান করবো না, ম্যাচ জিতাবো, বড় ইনিংস খেলবো, যেটা মানুষকে সবসময় মানুষ বলবে যায় না রিয়েল স্টার। স্যার ভাই, আপনি জানেন চট্টগ্রামে কিন্তু 3rd টি-20 চলছে এবং এই টি-20তে বাংলাদেশকে জিততেই হবে, এবং এই ম্যাচে যদি বাংলাদেশ জিততে না পারে সেই ক্ষেত্রে কিন্তু হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হবে। এখন সেই জিনিসটা আপনি কিভাবে দেখেন যে আজকে ম্যাচটাকে আসলে বাংলাদেশ জিততে পারবে কি পারবে না? 152 রানের টার্গেট ওয়েস্ট ইন্ডিজের সামনে, এবং ওয়েস্ট ইন্ডিজ এখন কিন্তু ব্যাট করছে। সেই জিনিসটা শুনতে কিন্তু আমরা চট্টগ্রাম চলে যাচ্ছি। আমাদের সঙ্গে কিন্তু আছে দায়ান, আবরার আল দায়ান, চট্টগ্রামে তিনি আছেন, টি-20 সিরিজ কভার করছেন এবং 3rd টি-20তেও তিনি মাঠে আছেন। এবং আবরার আল দায়ান আমাদের গত কয়েকদিন হলো বিভিন্ন তথ্য জানাচ্ছে ক্রিকেট সম্পর্কে। দায়ান, আপনি তো মাঠে আছেন, বাংলাদেশের যে ব্যাটিং এর যে পরিস্থিতি আমরা একটা সময় দেখলাম যে খুব ভালো একটা অবস্থানে ছিল এবং হুট করে অল্প রানের মধ্যেই 3-4 উইকেট চলে গেল, এটাই বাংলাদেশের একটি রোগে পরিণত হয়েছে যে আমরা লাস্ট কিছুদিন দেখছি। সো বাংলাদেশ যে টার্গেটটা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, সেই টার্গেটটা ওয়েস্ট ইন্ডিজ কত দ্রুত ফিল করতে পারবে, অথবা বাংলাদেশ কি এই ম্যাচ জিততে পারবে কিনা, তাদেরকে এত অল্প রানে আটকে রাখতে পারবে কিনা, সেটি কি মনে করেন? এবং আরেকটা প্রশ্ন যে চট্টগ্রামের দর্শকরা আসলে কি ভাবছেন বাংলাদেশের পারফরমেন্স নিয়ে, সেই সাথে টিকিট নিয়ে বেশ কিছু সমস্যা পড়তে হয়েছে সাধারণ মানুষের, সেটি একটু আমাদের জানাবেন।
ধন্যবাদ সুকন আপনাকে। যেমনটি বলছিলেন, বাংলাদেশ দল কিন্তু ব্যাট হাতে বরাবরের মতোই নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের টপ অর্ডার ব্যাটাররা কিন্তু আজকেও ব্যর্থ হয়েছে। এক তানজিদ তামিম এবং সাইফ হাসান ছাড়া কিন্তু বলার মতন স্কোর আর কেউই করতে পারবে না। আপনি যদি তাদের স্কোরগুলির দিকে তাকান, সেটা আসলে ফোন নাম্বার মনে হবে আপনার কাছে। কেউ 1, কেউ 0, কেউ 2, কেউ 8, কেউ 9 এইভাবে করে গেছে। জাকের আলী অনেকের কথা যদি বিশেষ করে বলতে চাই, জাকের আলী অনেকের দ্বিতীয় টি-20-তে 18 বলে 17 রানের ইনিংসের পর আমরা দর্শকদের মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া দেখতে পেরেছিলাম, অনেকে হয়তো ধরেই নিয়েছিলেন যে জাকের আলী অনেককে এই ম্যাচে বেঞ্চ করা হবে। তবে শেষ পর্যন্ত জাকের আলী অনেক কিন্তু একাদশে ছিলেন এবং যথারীতি 3 বলে 5 রান করেছেন জাকের। সেই সঙ্গে নুরুল হাসান সোহান তিনি 1 রান করে সাজ করে ফিরেছেন। অধিনায়ক লিটন কুমার দাসের কথা যদি বলি, লিটন কিন্তু তার নামের প্রতি সুবিচার করতে পারছে না। ইনজুরি থেকে অনেকদিন পর ফিরেছিলেন। এই সিরিজ শুরুর আগে তিনি আসার কথা আমাদেরকে সংবাদ সম্মেলনে শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন তার দলের ব্যাটসম্যান বোলাররা যেন চ্যালেঞ্জের মুখে পড়ে, এমনটাই তিনি চায়। ঠিকই চ্যালেঞ্জের মুখে পড়েছে, তবে সেই চ্যালেঞ্জ থেকে কিন্তু লিটন দাসের দল কিন্তু বের হতে পারেনি। ব্যাটারদের বিষয়ে আপনি যেমনটি বলছিলেন যে একটা সার্টেন সময় তারা ভালো খেলে, এরপর হুট করে 2-3 উইকেট পড়ে যায়। এটা আসলেই এক ধরনের রোগে পরিণত হয়েছে বলে মনে হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের। বাংলাদেশ প্রথম 10 ওভারের তৃতীয় টি-20তে 67 রান যোগ করেছিল 2 উইকেট হারিয়ে, এবং শেষ 10 ওভারে 84 রান যোগ করেছে 8 উইকেট হারিয়ে। সেই জায়গায় রান বাড়লেও ব্যাটাররা যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছে সেটি খুবই দৃষ্টিকটু ছিল, যেটা দর্শকরা অনেকেই প্রথম ইনিংস শেষেই আমরা দেখেছি তারা বেরিয়ে গেছে স্টেডিয়াম থেকে এবং তাদের যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সেটি প্রকাশ করছে। যদিও বাংলাদেশের বোলাররা 2টি উইকেট ওয়েস্ট ইন্ডিজের তুলে নিয়েছে, এখন এই মুহূর্তে রানটা হয়তো 60 পেরিয়েছে, তবে বাংলাদেশের বোলাররা কিন্তু খুব ভালো শুরু করেছে সেটিও বলা যায় না। তাসকিন আহমেদ 1 ওভারে 18 রান দিয়েছিল, আমরা এর আগে আসার আগে দেখেছিলাম। নাসুম আহমেদ 1 উইকেট নিয়েছে এবং শেখ মাহাদি 1 উইকেট নিয়েছে। বাংলাদেশের বোলারদের দায়িত্ব নিলেই আসলে এই ম্যাচটা বাংলাদেশের জয় সম্ভব, অন্যথায় বাংলাদেশ দলকে কিন্তু পরাজয়ের মুখে পড়তে হবে। সেই সঙ্গে হোয়াইট ওয়াশ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে, সেটি বলার অপেক্ষা রাখেন। আর টিকেটের ব্যাপারে যদি একটু বলতে চাই, প্রথম টি-20তে আমরা যেভাবে দেখেছিলাম দর্শকরা টিকিট নিয়ে বিক্ষোভ করেছে, তাদের অভিযোগ ছিল টিকিট কালোবাজারির হাতে চলে গেছে। তারা কেউ 200, 300, এমনকি 500 এবং 200 টাকার টিকিট 1000, 2000 টাকা দিয়েও কিনতে আমরা নিজেরাই দেখেছি। সেই সঙ্গে কারো কাছে একাধিক টিকিট, প্রায় 10-12টি টিকিট। আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার ফিরবো। সানুর ভাই, আপনি শুনলেন যে বাংলাদেশ দলের আসলে আজকের যে অবস্থা, সেই অবস্থাটা হঠাৎ করে যেরকম হয় যে হঠাৎ করে ভালো অবস্থা থেকে আবার খারাপ অবস্থায় হয়ে যাওয়া, এবং দর্শকরাও কিন্তু আসলে ক্ষুব্ধ যে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ হতে যাচ্ছে। এই ম্যাচটা নিয়ে আসলে কি বলবেন? বা দেখেন, এরকম ক্রিকেট এরকম হতেই পারে। লাস্ট ম্যাচে যদি ওয়েস্ট ইন্ডিজের কথা দেখেন, এরকম সিনিয়র কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ছিল, খুব ভালো স্টার্ট করেছে ওরা, তারপরে আমাদের বোলাররা খুব কামব্যাক করেছে, 150-র কাছাকাছি ওরাও অল আউট হয়েছে, কিন্তু এটাকে ম্যাচটাকে করা কিন্তু ম্যাচটা জিতেছে। এইটা আমরা চাই আজকে যেটা ব্যাটিং যেটা হয়েছে ওটা তার কামব্যাক করবে না, বোলাররা এই ম্যাচটাকে নিজেদের করুক, অ্যাটলিস্ট হোয়াইট ওয়াশ থেকে বাংলাদেশ বাঁচুক। দেখেন বাংলাদেশ ক্রিকেটটা ডে বাই ডে যেই জায়গায় যাচ্ছে, যেটা ক্রিকেটের যে ক্রেজ, মানুষের দর্শক ক্রিকেটের প্রতি অসম্ভব মানুষ পছন্দ করে এই খেলাটাকে। সময়ের সাথে আমরা যেইভাবে আমাদের পারফরমেন্স রেট করছে, ওয়ানডে একসময় ওয়ানডে ভালো খেলতাম, টি-20 ভালো খেলছি না, টেস্ট আমাদের অলওয়েজ মানে একটা অ্যালার্মিং জায়গা, ওইখানে সব কিছু মিলে আমাদের ক্রিকেটটা এখন যেভাবে যাওয়ার কথা, এটা কিন্তু আমাদের মিডিয়া বলেন, দর্শক বলেন, স্পন্সর ভ্যালু বলেন, সব জায়গায় কিন্তু আগ্রহ ডে বাই ডে কমছে। তাই আমাদের পারফরমেন্সে কিন্তু বিকল্প নেই। দেখেন পারফরমেন্স করলে কিন্তু অটোমেটিক সব কিছু চেঞ্জ হয়। আপনি ফুটবলের কথা যদি আমরা চিন্তা করি, ফুটবল কিন্তু একটা সময় আমরা দর্শক মাঠে থাকতো না, মানে টিমের প্রতি মানুষের কনফিডেন্স কম ছিল, স্পন্সরের কনফিডেন্স কম ছিল। কিছুদিন যাবত কিন্তু ফুটবল ভালো ক্রিকেট খেলাতে কিন্তু ম্যাসিভ চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের দর্শকদের চাহিদা বলেন, স্পন্সর বলেন, মিডিয়া বলেন, সব জায়গায় কিন্তু চেঞ্জ হয়েছে। স্বাভাবিক আমরা চাই আমাদের ক্রিকেটটা আবার আমাদের স্ট্রং যেন ফিরে আসে। আমরা এই ম্যাচ নিয়ে সানু ভাই আরো আলোচনা করব। আমরা ফিরছি একটি বিরতি নিয়ে, তারপরে কথা বলবো। দর্শক, আপনারা দেখছিলেন গেম অন। নিচ্ছি ছোট্ট একটা বিরতি এবং বিরতির পরে আবারও আলোচনা করব বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নিয়ে।
দর্শক আবারও স্বাগত গেম অনে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে এবং টি-20 সিরিজ চলছে, শেষ টি-20 চলছে এবং সেই ম্যাচের আজকে বাংলাদেশ জিততে পারবে কিনা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিছুক্ষণের মধ্যে আমরা যুক্ত হচ্ছি আমাদের গেস্ট সানোয়ার হোসেনের সঙ্গে, সাবেক ক্রিকেটার। সানোয়ার ভাই, আমরা কথা বলছিলাম বাংলাদেশ দলের আজকের যে ম্যাচটা 151 করেছে বাংলাদেশ এবং 152 টার্গেট, এবং এই টার্গেটটা আসলে ওয়েস্ট ইন্ডিজের জন্য চেস করা কতটা ডিফিকাল্ট, আপনার কি মানে ডিফিকাল্ট মনে হচ্ছে কিনা? ডিফিকাল্ট যদি আমাদের বোলাররা করতে পারে ডিফিকাল্ট। আমি দেখলাম নাসুমি যে উইকেট পেলো বা মাহাদি, ওদের পারফরমেন্স বোলারদের উপরে ডিপেন্ড করবে। এখন বোলার ফিল্ডিং সাপোর্ট করে, রানটা তো খুব বড় না, আবার একেবারেও কমও না, একটা ফাইটিং টোটাল হয়েছে। এটাকে আমাদের বোলার ফিল্ডারদের যদি এটাকে আরেকটু হার্ড করতে পারে ওয়েস্ট ইন্ডিজের জন্য, হয়তোবা এটা প্রেসার বিল্ড আপ করতে পারে, তাহলে হয়তোবা সম্ভব। আর না হলে তো এটা আবার অনেক কম রান। স্বাভাবিকভাবে আমরা তো কনফিডেন্সটা এখন সময় যখন ভালো যায় না তখন কিন্তু অনেক কিছু আপনার পরে যায় না, আবার আপনার কনফিডেন্সটাও কম থাকে। ওই মানে ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো ক্রিকেট খেলছে, এখন ওদের কনফিডেন্সটা হাই। দেখা যাচ্ছে যে আমরা একটা ম্যাচে যদি আমরা ওয়ানডে কথা সাই হোপ একা কোন পর্যন্ত নিয়ে গেছিল, ম্যাচ কনফার্ম হারিয়ে যাচ্ছে অনেক আগে ওয়ানডে ক্রিকেটে, তো ওই সুপার ওভার হলো, ম্যাচ হারলো, এটা কিন্তু ওদের ওই সময়টা হলো যে কনফিডেন্সটা আমরা ক্যারি করে নিয়ে গেছে সাই হোপ। এটা সবকিছু আমাদের ফলে যাচ্ছে না এই কারণেই, তার মধ্যে আমাদের পারফরমেন্সও আপ টু দ্য মার্ক না। তবে হ্যাঁ, এই ম্যাচটা অ্যাটলিস্ট টি-20 সামনে কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু খুব প্রিপারেশন নেওয়ার খুব বেশি ম্যাচ বোধ নাই, আর একটা দুটো ম্যাচ একটা মানে খুব বেশি ম্যাচ না। এটা কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম ছিল, 4টা সিরিজ আমরা জিতেছিলাম। এইটাও যদি আমরা ভালোভাবে শেষ করতে পারতাম আমাদের জন্য খুব একটা মেন্টালি বলেন, ফিজিক্যাল মেন্টালি বলেন, প্লেয়ারদের জন্য খুব একটা বুস্ট আপ হতো। তারপরেও অ্যাটলিস্ট এন্ডটা শেষ করতে পারলে, ভালোভাবে কনফিডেন্স নিয়ে শেষ করতে পারলে ম্যাচটা যদি জিততে পারে, আশা করি কিছুটা হলে কনফিডেন্স ব্যাক করবে। এই ম্যাচে সানোয়ার ভাই, যে টানা 3টা ম্যাচে আমরা দেখলাম যে ব্যাটসম্যানরা কিন্তু ঘুরে ফিরে একই ভুল করছে এবং উইকেট দিয়ে আসার যে প্রবণতা, সেই প্রবণতাটা আমরা দেখছি। লাস্ট ম্যাচে আমরা জাকির আলীর কথা বলছিলাম যে লাস্ট ম্যাচে জাকির আলী যে শটটা খেললো, সেই শটটা কিন্তু সে অফসাইডে আরামসে খেলতে পারতো এবং খুব ওইখানে ইফেক্টিভ হওয়ার একটা কথা ছিল। এবং আজকেও আমরা দেখলাম যে আসলে সে মানে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না ক্রিজে। সো এই যে ব্যাটসম্যানদের এরকম একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তোলন মানে বের হয়ে আসার আসলে কিছুটা বলবো মানে এই সময়গুলোতে কিছুটা জাকির অনেকের যেটা দেখছি কিছুটা ব্লক হয়েছে, মেন্টালি ব্লক। ও এইদিকে স্ট্রং সাইড, ও কিন্তু স্ট্রেট খেলতে পারে না বা অফসাইডে খেলতে পারে না এরকম না, কিন্তু ও সময়ের সাথে পরিস্থিতির সাথে ওর অফ ফর্ম সবকিছু মিলে ও কিন্তু কিছুটা মেন্টাল ব্লক হয়ে গেছে। এই সময় সবচেয়ে আইডিয়াল ছিল ওকে রেস্ট দেওয়া, কিন্তু রেস্ট দেওয়ার মতো আপনার কাছে পাইপলাইনে যথেষ্ট প্লেয়ার নেই। আপনি মিডল অর্ডারে কাকে খেলাবেন? আপনার প্রপার ব্যাটসম্যানই নেই আপনার কাছে। আমাদের এই জায়গাটা একটা বড় মাইনাস পয়েন্ট হয়ে গেছে, কোনো গ্যাপ নেই। আপনি কিন্তু এই সময়টায় ওকে জাকিরে রেখে কিন্তু খারাপ সময় যেতেই পারে, আপনি একটু রেস্ট দিয়ে ওকে একটু রিফ্রেশ হওয়ার সুযোগ দিয়ে ওকে আরো পরে আমরা খেলাতাম, আমার মনে ওর জন্য ভালো হতো, টিমের জন্য ভালো হতো। কিন্তু টিমের এমন একটা অবস্থান, আপনার কাছে মিডল অর্ডারে কোনো ব্যাটসম্যানই নেই, আপনি কাকে অফ দিয়ে ওকে অফকে আরেকটা খেলাবেন, ওই ব্যাটসম্যানই নেই। সবকিছু বিবেচনা করে যেহেতু প্রিভিয়াস কিছু ভালো পারফরমেন্স আছে, ওই চিন্তা করে ম্যানেজমেন্ট হয়তো ওর উপরে ডিপেন্ড করছে। এইটা ওর জন্য খারাপ হচ্ছে, টিমের জন্য খারাপ হচ্ছে। সানোয়ার ভাই, আমরা একটু নারী বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাই। ছোট্ট করে আপনি বলবেন, বাংলাদেশ দলের অর্জন কিন্তু আসলে নেই। নারীরা পাকিস্তানের সাথে প্রথম ম্যাচে জেতার পরে তারপরে কিন্তু একটা প্রত্যাশা তৈরি হয়েছিল এবং পরপর 3টা ম্যাচ মনে হয় যে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা খুব ক্লোজ ম্যাচ ছিল, যেগুলো আমরা জিততে পারতাম। অর্জন বলতে হচ্ছে যে কিছু পার্টিসিপেশন মানি আর হচ্ছে আইসিসি থেকে কিছু প্রাইজ মানি আমরা পেয়েছি। সো মেয়েদের ক্রিকেটটা আসলে কোন পথে যাচ্ছে আপনার কি মনে হয়, ছোট্ট করে যদি বলেন? মেয়েদের ক্রিকেটের অপরচুনিটি ডেফিনেটলি এখানে বেশ অপরচুনিটি আছে। মেয়েরা কিন্তু খুব বেশি দিন ক্রিকেট খেলে না, আমরা কিন্তু এগিয়েছি, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট এগিয়ে যাচ্ছে অনেক দূরে। আমরা হয়তো সিঁড়িতে হাঁটছি, যাচ্ছে ওরা লিফটে, এটা একটা সমস্যা। আমাদের ক্রিকেট ডেফিনেটলি মেয়েরা অনেক কিছু আগিয়েছে, বেশ কিছু ক্লোজ ম্যাচ খেলেছে, কম্পারেটিভ ক্রিকেট খেলেছে, কিন্তু এটা এনাফ না। মানে ওয়ার্ল্ড ক্রিকেটে এখন বর্তমান সময় যে ধরনের পারফরমেন্স, লাস্ট আমরা ইন্ডিয়ার কথা বলছিলাম, যে ওয়েতে পারফর্ম করলে এটা আমরা চিন্তাই করতে পারি। আমরা হয়তো নর্মাল দুর্বল টিম হলেও আমাদের 300 করা আমাদের জন্য ডিফিকাল্ট, কারণ আমাদের ওই স্ট্রেংথ, ওই স্কিল এখনো তৈরি হয় নাই। সেগুলো আমাদের চিন্তা করতে হবে, আমাদের ডিভিশনগুলিতে মেয়েদের ক্রিকেট হয় কিনা, ডিস্ট্রিক্টগুলিতে ক্রিকেট হয় কিনা, ওইখানে প্রচুর ক্রিকেট খেললে, প্রচুর অপরচুনিটি দিলে, অনেক ম্যাচ খেললে মেয়েদের অপরচুনিটি অবশ্যই আছে এই জায়গাটায়। গত ম্যাচে আমরা দেখলাম যে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সেমিফাইনাল, সেকেন্ড সেমিফাইনাল, এবং ইন্ডিয়া যেভাবে ম্যাচটা জিতে গেল সেটা আসলেই প্রশংসার দাবিদার। এবং বিশ্বকাপে কিন্তু ফাইনাল অনুষ্ঠিত হবে এবং এই ফাইনালে মুখোমুখি হবে ইন্ডিয়া এবং
দক্ষিণ আফ্রিকা, ভারত দক্ষিণ আফ্রিকা, এবং দক্ষিণ আফ্রিকা কিন্তু বরাবরই আমরা দেখে আসছি ছেলেদের ক্রিকেটেও যে অবস্থা, মেয়েদের ক্রিকেটেও সেই অবস্থা। টি-20 ওয়ার্ল্ড কাপের লাস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনালেও কিন্তু আমরা নিউজিল্যান্ডের সাথে জিততে হারা দেখেছি। সো আপনি কি মনে করেন যে ভারতের সাথে কি আসলে দক্ষিণ আফ্রিকা পেরে উঠবে ফাইনালে? সাউথ আফ্রিকা কিন্তু এই টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলছে। আমি যতদূর ম্যাচ দেখেছি ওদের বেশ কিছু প্লেয়ার লাস্ট ম্যাচেও একদিন মধ্যে 100 করেছে, মনে হয় ভালো ক্রিকেট খেলছে ওরা, কিন্তু বেশ প্রেসার সিচুয়েশন থেকে বেশ কিছু ম্যাচ জিতেছে ওরা জিতেছে। মানে আমার মনে হয় যে ডেফিনেটলি ইন্ডিয়া যেই ওয়েতে ফাইনালে এসেছে অনেক কনফিডেন্ট, তারপরেও আমি বলবো ডেফিনেটলি সাউথ আফ্রিকার সুযোগ আছে। সাউথ আফ্রিকার সুযোগ থাকলেও কিন্তু ভারত কিন্তু ভারতের মাটিতেই খেলছে। অবশ্যই ভারতের মাটিতে ভারত খুব ভালো শেপে, লাস্ট ম্যাচে যে অসাধারণ ম্যাচ জিতে অনেক কনফিডেন্ট, সবকিছু মিলিয়ে তারপরে বলছি সাউথ আফ্রিকা হয়তো ফাইনালের রেকর্ডও খুব ভালো না, তারপরেও আমি বলছি সাউথ আফ্রিকা। আমি কি আপনার সাথে চ্যালেঞ্জ করতে পারি? হ্যাঁ ডেফিনেটলি, আমার ব্যক্তিগত অভিমত, অবশ্যই ক্রিকেট খেলা যে কেউ জিততে পারে, আমার ব্যক্তিগত অভিমত হয়তো সাউথ আফ্রিকা এবার লাস্ট করতে পারে, ওদের যেই বদনামগুলি যেটা আছে বদনামগুলো ঘোচাতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে আপনি যদি টোটাল মেয়েদের বিশ্বকাপটাকে দেখেন, যে আমরা ছেলেদেরকে যেভাবে আসলে প্রায়োরিটি দেই ওয়ার্ল্ড ক্রিকেটে, কিন্তু আসলে মেয়েদেরকে আমরা ওইভাবে প্রায়োরিটি দিচ্ছি না। বাট বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পেরেছি যে আমরা সংবাদ সংগ্রহ করার জন্য যখন ছেলেদের ক্রিকেটাররা যখন করে কি বলে প্র্যাকটিস করে বা হচ্ছে ম্যাচ খেলতে যায়, তখন আমরা সংবাদটা খুব ইজিলি পেয়ে যায়, বা হচ্ছে মিডিয়া ম্যানেজার থাকে, সবাই আমাদেরকে সহযোগিতা করে। মেয়েদের ক্ষেত্রে আমরা সেই জিনিসগুলো আসলে পাইনি। এই বিশ্বকাপে আমরা আসলে ওইভাবে তাদেরকে ফোকাসেও আনতে পারিনি। সবকিছু মিলিয়ে আশা করি আপনার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে আপনি জয়ী হবেন, সেই প্রত্যাশা করে শেষ করছি আজকে গেম অন। দর্শক, আপনারা দেখছিলেন প্রতি সপ্তাহের আয়োজন গেম অন, এবং এই গেম অন নিয়ে আমরা আগামী সপ্তাহে আবারও হাজির হব আপনাদের সঙ্গে, এবং নতুন কোনো টপিকস নিয়ে কথা বলবো, আলোচনা করব ভিন্ন কোনো মানুষের সাথে। ততদিন পর্যন্ত সাথে থাকুন।